ফল এই চ্যাপ্টারটা তোমাদের হচ্ছিল আগের দিন এই পর্যন্ত অঙ্কগুলো আমরা করেছিলাম। আর কি কোথাও প্রবলেম আছে? আচ্ছা, তাহলে আজকে আমি এখান থেকে স্টার্ট করছি নাম্বার 5। দেখো কি বলছে, বলছে পলাশ ও পিয়ালি দুটি বৃত্ত এঁকেছে যাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাতটা হচ্ছে কত? 4:5। হিসাব করো দুজনের আঁকা বৃত্তাকার ক্ষেত্র দুটির ক্ষেত্রফলের অনুপাত কি। তাহলে কি বলছে যে পিয়ালি একটা, পলাশ একটা বৃত্ত এঁকেছে। বৃত্ত এঁকেছে, এরা দুজন যে দুটো বৃত্ত এঁকেছে তার ব্যাস অনুপাত হচ্ছে 4:5। ঠিক আছে, তোমাদেরকে কোশ্চেনটা কি করেছে, যে বৃত্ত দুটো ক্ষেত্রফলের অনুপাত তোমাদেরকে বার করতে হবে। আমি just প্রথমে বলবো যে পলাশ পিয়ালিকা বৃত্তের ব্যাসার্ধ 4x, একটা হচ্ছে 5x। তাহলে মনে করি পলাশের আঁকা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 4x, এত একক। ঠিক আছে, আর পিয়ালির আঁকা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5x। অনুপাত দেওয়া থাকলে আমরা এইভাবে লিখে নিই। আচ্ছা, তাহলে পলাশের আঁকা বৃত্তের ব্যাসার্ধ আমরা পেয়ে গেছি 4x। তাহলে পলাশের আঁকা বৃত্তের ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি হয়? ক্ষেত্রফল কি, যখন ব্যাসার্ধটা আর দেওয়া থাকে তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি হয়? এখানে আর কি হচ্ছে 4x, মানে আমরা ধরে নিয়েছি। তাহলে কি হবে? পাই 4x² এত বর্গ একক। ঠিক আছে, সেম ভাবে পিয়ালির আঁকা বৃত্তের ক্ষেত্রফলটা বার করে নিই। পিয়ালির আঁকা বৃত্তের ক্ষেত্রফল তাহলে সেম ভাবে কত হবে? পাই, এখানে আর কি মানে ব্যাসার্ধটা কি? 5x। তাহলে 5x হোল স্কয়ার এত বর্গ একক। ঠিক আছে, এবার তোমাদেরকে কি করেছে, যে ক্ষেত্রফল দুটো অনুপাত বার করতে বলেছে। তাহলে অতএব ক্ষেত্রফলের অনুপাত। আচ্ছা, এটা লিখতে হবে যে পিয়ালি, আচ্ছা প্রথমে পলাশ, পলাশ ও পিয়ালির আঁকা বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে কি হবে সেটা? পলাশেরটা কত? পাই 4x হোল স্কয়ার। আচ্ছা, পিয়ালির কত? পাই 5x তার হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, 16 পাই x² ইজ টু পাই x²। ঠিক আছে, তাহলে দুপাশ থেকে পাই x² চলে গেল, তাহলে কত থাকছে? 16:25। বোঝা গেল? বোঝা গেল? তাহলে কি তোমাদের দেওয়া ছিল, দেওয়া ছিল যে পিয়ালি আর পলাশ দুটো বৃত্ত, তাদের ব্যাসার্ধের অনুপাত দেওয়া ছিল 4:5। তোমাদের
বৃত্তাকার ক্ষেত্রফলের অনুপাতটা। তাহলে আমরা প্রথমেই ধরে নিয়েছি অনুপাত থেকে এটা ধরে নিয়েছি যে একটা হচ্ছে 4x, পর আমরা ক্ষেত্রফল বার করে নিয়েছি। পর আমরা কি বার করেছি, এই ক্ষেত্রফল দুটোর অনুপাত। বোঝা গেল? আচ্ছা, তাহলে নেক্সট অঙ্ক দেখো কি আছে। আচ্ছা, কি বলছে দেখো, নাম্বার 6 বলছে সুমিত ও রিমা একই সঙ্গে দুটো তামাক কিনেছে। সুমিত ওই তারটি বেঁকিয়ে আয়তাকার চিত্র তৈরি করেছে, যা 48 সেন্টিমিটার আর প্রস্থ হচ্ছে 40 সেন্টিমিটার। কিন্তু রিবা ওই একই দৈর্ঘ্যে তামার তার দিয়ে বৃত্ত তৈরি করে। দেখি সুমিতের তৈরি আয়তাকার চিত্র ও রেবার তৈরি বৃত্ত জায়গা জুড়ে থাকবে। মানে হচ্ছে, আর রেবা একই দৈর্ঘ্যে দুটো তার নিয়েছে। হচ্ছে, একই দৈর্ঘ্যের দুটো তার নিয়েছে। এটা রেবা নিয়েছে। তাহলে কি করছে, সুমিত তার আয়তাকার তৈরি করছে, এইটা। আর রেবা কি করছে, রেবা তারটাকে দেখি বৃত্ত তৈরি করছে। তার দৈর্ঘ্য কিন্তু সমান। আচ্ছা, আচ্ছা, সুমিত যে আয়তকার ক্ষেত্রটা তৈরি করেছে সেইটার দৈর্ঘ্য 8 সেন্টিমিটার আর প্রস্থ হচ্ছে 40 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে তোমাদেরকে কোশ্চেনটা করেছে যে এই যে সুমিত আর রেবা দুটো ক্ষেত্র তৈরি করেছে, দুটো, একটা হচ্ছে আয়তকার ক্ষেত্র, একটা বর্গকার ক্ষেত্র, সরি, একটা চিত্র, জায়গা জুড়ে থাকবে, কে বেশি জায়গা জুড়ে থাকবে। বুঝতে পারছো? হুম? দুজন বার করতে হবে, দুজন বার করতে হবে। আর ক্ষেত্রফল বার করার পরে তোমাদের দেখতে হবে যে কে বেশি জায়গা নিয়ে আছে। ঠিক আছে, মানে কোনটা বেশি হচ্ছে। তাহলে একটা জিনিস দেখো, তোমাদের কিন্তু এই যে আয়তকার যেটা দেওয়া আছে সেইটার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, মানে তোমরা সেখান থেকে ক্ষেত্রফলটা বার করে নিতে পারবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে। ঠিক আছে, তো আছে এই বার করবে, ক্ষেত্রফলটা বার করতে গেলে তোমাদের বৃত্তের ব্যাসার্ধটা দেওয়া নেই, ডিরেক্টলি দেওয়া নেই। ঠিক আছে, তাহলে কিভাবে বার করবে। একটা জিনিস দেখো, প্রথমেই বলে দিয়েছে যে তামার যে তার দুটো দুটো তার নিয়েছে। মানে কি, এই যে যে আয়তকার চিত্রটা তৈরি করেছে, এই পুরো চিত্রটা আর যে বৃত্ত চিত্রটা তৈরি করেছে তার পরিধি কিন্তু সেম। কারণ তার দুটো বেঁকিয়ে একজন আয়তকার তৈরি করেছে, একজন বৃত্ত তৈরি করেছে, তার দুটো দৈর্ঘ্য যখন সেম, মানে আয়তকার ক্ষেত্রে পরিধি আর বৃত্তের পরিধি সেম। আমরা এখান থেকে যে আয়তকার ক্ষেত্রের যে সরি পরিসীমাটা পাবো, কিন্তু আমরা পরিসীমা। আচ্ছা, পরপর করি বুঝতে পারি। তাহলে আমরা প্রথমেই লিখে নিই, আয়তকার চিত্রের দৈর্ঘ্য কত বলে দিয়েছে, 48 সেন্টিমিটার। আচ্ছা, আয়তকার চিত্রের প্রস্থ কত বলে দিয়েছে, 40 সেন্টিমিটার। বোঝা গেল? আচ্ছা, তাহলে আমি কি বললাম যে দুজনারই এর পরিসীমা, সরি পরিধি আর এটা পরিসীমা তাহলে
আমরা দিই আয়তকার চিত্রে কত, তাহলে আয়তকার চিত্রের পরিসীমা কি হবে? কি হয়? 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এত সেন্টিমিটার। তাহলে এটা ইকুয়ালস টু 2 × 88। তাহলে কত হয়ে যাচ্ছে? 176 সেন্টিমিটার। বোঝা গেল? তাহলে পরিসীমাটা, আমরা আয়তকার চিত্রের পরিসীমাটা পেয়ে গেলাম। এইটা কার সঙ্গে সমান? এইটা বৃত্ত সমান। আমরা বৃত্তর ব্যাস জানি না, আমরা ধরলাম যে বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে আর। মনে করি বৃত্তাকার চিত্রের ব্যাসার্ধ সমান সমান হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে এই বৃত্তাকার চিত্রের পরিধি কত? পাই আর, এত সেন্টিমিটার। বোঝা গেল? আচ্ছা, তাহলে কি হবে এই পরিধিটা, এইটা, যেহেতু তামার তারের দৈর্ঘ্য সমান, তাহলে কি হবে? বৃত্ত পরিধি সমান সমান আয়তক্ষেত্রের পরিসীমা। তো তাহলে আমরা দুটোকে ইকুয়াল করে দিই। এটা হচ্ছে পাই আর, এটা সমান সমান 176। বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা আর ক্যালকুলেট করবো। ঠিক আছে, তাহলে এখানে কত হবে? 44/7 যেটা ইকুয়ালস টু 176। আর ইকুয়ালস টু ওয়ান, আর ইকুয়ালস টু 176 × 7 ডিভাইডেড বাই 44। তাহলে কত হচ্ছে? আর ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 28। আর ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে? 28। বোঝা গেল? আচ্ছা, এই অবধি বুঝতে পেরেছো? আচ্ছা, আমরা আয়তকার ক্ষেত্রে, আয়তকার চিত্রের আমরা পরিসীমাটা বার করেছি, আর বৃত্তাকার চিত্রের ব্যাসার্ধটাকে আর ধরে সেখান থেকে আমরা পরিধিটা বার করেছি। যেহেতু দৈর্ঘ্য সমান, তাহলে এদের পরিধিটা সমান। তাই তো? বোঝা গেল? আচ্ছা, এবার আছে। বার করতে গেলে তাহলে আমরা বার করে নিই। তাহলে আয়তক্ষেত্রের, আয়তকার চিত্রের ক্ষেত্রফল, এটা কত হবে? 48 × 40, এত সেন্টিমিটার। তাহলে কত হবে? এত সেন্টিমিটার স্কয়ার। বোঝা গেল? এটা আয়তকার চিত্রের ক্ষেত্রফল। আচ্ছা, এবার বৃত্তাকার চিত্রের ক্ষেত্রফল কত হবে?
আর স্কোয়ার আর কত, 28। তাহলে পাই ইন্টু 28 স্কোয়ার এত সেন্টিমিটার। বলুন, তাহলে এটাকে আমরা কাটাকাটি করলে কত আসবে? 22/7 × 28 × 28, তো সেন্টিমিটার। তাহলে কত আসছে? এত সেন্টিমিটার স্কোয়ার। তাহলে দেখো আমাদের আয়তাকার চিত্রের ক্ষেত্রফলটা বেরিয়ে গেছে 1920। আর বৃত্তের ক্ষেত্রফলটা বেরিয়ে গেছে 2464। তাহলে আমাদের বলেছে যে সমুদ্র তৈরি আয়তাকার চিত্র আর রেখাংশ জায়গা জুড়ে আছে। এখন কি জায়গা জুড়ে আছে? এই বৃত্তটা আমি যদি আঁকি, তাহলে রেবার তৈরি বৃত্তাকার চিত্রের যেহেতু ক্ষেত্রফলটা বেশি, তাহলে রেবার তৈরি বৃত্তাকার চিত্র কি জায়গা জুড়ে আছে? তাহলে অতএব রেবার তৈরি বৃত্তাকার চিত্র বেশি জায়গা জুড়ে আছে। বোঝা গেল? অঙ্কটা বোঝা গেল? তাহলে এখানে তোমাদের যে দুটো সাইডের দৈর্ঘ্য সমান, এখান থেকে তোমাদেরকে একটু বুঝে নিতে হবে যে দুটো চিত্রের পরিসীমাটা সমান। আর একটা এই যে আমরা আয়তকারের পরিসীমাটা নাও দিচ্ছি, মানে আমরা জেনে নিচ্ছি কিন্তু বৃত্তের পরিধিটা কত। সেখানে কিন্তু আমরা বৃত্তের ব্যাসার্ধটাকে বার করে নিয়ে আমরা ক্ষেত্রফলটা বার করতে পারবো। কারণ ক্ষেত্রফল বার করতে গেলে আমাদেরকে আর এর ভ্যালুটা লাগবে, তাই তো? আচ্ছা, নেক্সট অঙ্কটা দেখো কি বলছে। বলছে পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবের আয়তাকার মাঠের মাঝখানে একটি বিস্তৃত জলাশয় আছে, যার দৈর্ঘ্য হচ্ছে 14 মিটার। আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 60 মিটার ও 42 মিটার। জলাশয় বাদে আয়তাকার মাঠের বাকি জায়গায় ঘাস লাগাতে প্রতি হিসাবে কত টাকা খরচ হবে? তাই কি বলছে? বলছে পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবের একটা আয়তাকার মাঠ আছে। এটা একটা আয়তাকার মাঠ। এই আয়তাকার মাঠের মাঝখানে একটা বৃত্তাকার জলাশয় আছে। এটা হচ্ছে বৃত্তাকার জলাশয়টা। ঠিক আছে? এই বৃত্তাকার জলাশয়টার ব্যাসার্ধ তোমাদেরকে বলে দিয়েছে কত, 14 মিটার। 14 মিটার। এবং যে আয়তাকার মাঠ আছে তার দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার, আর প্রস্থ হচ্ছে 42 মিটার। ঠিক আছে? তোমাদেরকে বলেছে যে জলাশয়টা বাদ দিয়ে বাকি মাঠটাতে ঘাস লাগাবে। ঠিক আছে? তাহলে 25 বর্গ মিটারে খরচ হচ্ছে 75 টাকা, মানে 1 বর্গ মিটার ঘাস লাগাতে খরচ 75 টাকা। তাহলে আমাদের ঘাস কত টাকা খরচ হবে? ঘাস লাগাতে কত টাকা খরচ হবে? তাহলে দেখো একটা জিনিস, তোমাদেরকে ঘাস লাগাতে হবে মানে কি, তোমার বাদ দিয়ে বাকি মাটি বার করতে হবে।
দেখো একটা জিনিস, এই পুরো এই তোমরা বার করো সেটা আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের যে ফর্মুলা, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আমরা জায়গাটার ক্ষেত্রফল বার করে ফেলবো। কিন্তু পুরো জায়গায় তো ঘাস লাগাচ্ছি না, ঘাস লাগাচ্ছি কি জলাশয় বাদ দিয়ে। এই যে বৃত্তাকার যে জলাশয় আছে, সেই কত হচ্ছে, বাদ দিলে যতটা জায়গা জুড়ে আছে সেটাকে বাদ দিয়ে দিলেই বাকি জায়গার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে এই যে বৃত্তাকার জলাশয়টা কতটা জায়গা জুড়ে আছে কিভাবে জানবে? সেটা এই বৃত্তাকার জলাশয়, তাহলে এই বল ক্ষেত্রের ক্ষেত্রফলটা থেকে এই যে বৃত্তাকার এই জলাশয় বাদ দিলেই, এই জলাশয় বাদ দিয়ে বাকি জায়গা, তাহলে আমরা প্রথমে তাহলে এই আয়তাকার যে মাঠটা ক্ষেত্রফলটা বার করে নিই তাহলে। আয়তাকার মাঠের দৈর্ঘ্য 60 মিটার, আয়তাকার মাঠের প্রস্থ কত দেওয়া আছে? 42 মিটার। তাহলে এই আয়তাকার মাঠের ক্ষেত্রফলটা কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 60 × 42, এত মিটার স্কোয়ার। আচ্ছা আচ্ছা মিটার স্কোয়ার, ঠিক আছে, বা বর্গ মিটার। ঠিক আছে, তাহলে এইটি ইকুয়ালস টু তাহলে কত হয়ে যাবে? ঠিক আছে, তাহলে আমরা আচ্ছা জলাশয়, জলাশয় সমেত, ঠিক আছে, তা জলাশয় সমেত পুরো আয়তকার মাঠের ক্ষেত্রফলটা আমরা এটা বার করেছি। আচ্ছা, বৃত্ত জলের ব্যাসার্ধ কত দেওয়া আছে? ব্যাসার্ধ কত দেওয়া আছে? 14 মিটার। ঠিক আছে, তাহলে বৃত্তাকার জলাশয়ের ক্ষেত্রফল কত হবে? πr²। আর মানে কত এখানে? 14, এত মিটার স্কোয়ার। বোঝা গেল? তাহলে এখান থেকে কি হচ্ছে, 22/7 × 14 × 14 এত মিটার স্কোয়ার। তাহলে এখান থেকে কত হয়ে যাচ্ছে? এত মিটার। ঠিক আছে, তাহলে আমরা জলাশয়ে, আমরা আয়তাকার মাটির জলাশয় তাহলে জলাশয় বাদে আয়তাকার মাঠের ক্ষেত্রফলটা তাহলে কি হবে? তাহলে জলাশয় বাদে আয়তাকার মাঠের ক্ষেত্রফল তাহলে কি হবে? তাহলে কি করতে হবে, টোটালটা মানে হচ্ছে কত, 2520, এটা মাইনাস 616 এত মিটার স্কোয়ার। তাহলে কত আসছে? এত মিটার স্কোয়ার। বুঝ আচ্ছা, তাহলে আমরা জলাশয় বাদে মাটির এই জলাশয় বাদে মাঠে এই অতটা জায়গায় তো ঘাস লাগাচ্ছে। আপনি প্রতি বর্গমিটার ঘাসের দাম কত? 75 টাকা। তাহলে কত টাকা বললো? 75 টাকা। তাহলে ঘাস লাগাতে খরচ হবে এই তার সঙ্গে 75 টাকা। তাহলে টোটাল কত হবে?
এত টাকা? আচ্ছা, একটু পরিষ্কার ভাবে লিখে দিই। 142800। বোঝা গেল? বুঝতে পেরেছি সবাই? কারণ কি, জলাশয় বাদে বাকি জায়গায় ঘাস লাগাচ্ছে, সেটা স্বাভাবিক, জলাশয়ের মধ্যে তার ঘাসটা লাগাবে না। তাহলে সেটা তাহলে কিভাবে বার করবে? জলাশয় বাদে আয়তকার মাঠের ক্ষেত্রফলটা বার করে নিয়েছি আমরা। এরপর কি করেছে, প্রতি বর্গ মিটারে খরচ পড়ে 75 টাকা। তো এত বর্গ মিটারে কত খরচ পড়বে? তাহলে এত ইন্টু 75। বোঝা গেল? ঠিক আছে, তাহলে আজকে এখানে শেষ করছি। পরের দিন এরপর থেকে কন্টিনিউ করবো।